এখন আমি আলোচনা করব সোভিয়েত রাশিয়া আসলে সম্বন্ধে বার্ট্রান্ড রাসেল, ইকবাল এবং রবীন্দ্রনাথের কী ধরনের মতামত ছিল। সোভিয়েত রাশিয়া একটা নতুন একটা ধরনের প্লেটোবাদী রাষ্ট্র তৈরি করে, যেখানে টোটালিটেরিয়ান স্টেট, সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে ইসের দ্বারা, রাষ্ট্র দ্বারা। ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স সব কিছুই রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। সেখানে এই 1917 সালে রাষ্ট্রটা কায়েম হয় এবং ওয়েস্টের লোকেরা বারবার চেষ্টা করেছিল এই ধরনের সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে, কিন্তু সেটা শেষ পর্যন্ত পারেনি। তো প্রথমে এইটার নেতৃত্বে নেন লেনিন, পরে আসে স্টালিন। তো এই লেনিনের আমলে কিন্তু নাম কি বলে এই বার্ট্রান্ড রাসেল তিনি এই সোভিয়েত রাশিয়ায় ঘুরে এসেছেন, এবং লেনিন কিন্তু অত নির্যাতনমূলক ছিল না, স্টালিন অনেক নির্যাতনমূলক ছিল। তো আমাদের এখানে একটা বই লিখেছেন, সম্পাদনা করেছিলেন, সেটা হলো গিয়া ওনার নাম হলো গিয়া বদরুদ্দিন উমর। তিনি স্টালিন প্রসঙ্গে, তো বাংলাদেশে যে ফ্যাসিবাদ সম্বন্ধে যে একটা পজিটিভ ধারণা আছে, ফ্যাসিবাদ বাংলাতে এমনি নিজেকে বসেনি, তার পিছনে কিছু কালচারাল দিক আছে। সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমরা যেটাকে বলছি, সেটা কিন্তু রবীন্দ্রনাথ এবং শরতের মাধ্যমেই। ফ্যাসিবাদ কিন্তু একটা দুর্নীতি করে অনেক ক্ষেত্রেই। ফ্যাসিবাদ গোটা জাতিকে ফ্যাসিনেশন থেকে মানে একটা বাইন্ড করায়। ফ্যাসিস্ট যে কথাটা ইটালি থেকে এসছে, ইটালির যে লোকটার নাম ছিল হলো মুসোলিনি, পৃথিবীতে প্রথম ফ্যাসিবাদ কায়েম করে। তো এই ফ্যাসিবাদের প্রতি যে আমাদের দুর্বলতা, সেটা কিন্তু এই উত্তর ভারতে প্রচণ্ডভাবেই নাই। উত্তর ভারত কিন্তু উত্তর ভারত, দক্ষিণ ভারতের লিডার পোয়েট ছিলেন আল্লামা ইকবাল। তিনি এই কথা বলেছিলেন যে সত্য সাক্ষ্য দেওয়া কানভারের অজুর এক ফোঁটা পানি এই সিজারের সমস্ত রক্তের চেয়েও মূল্যবান। তা সিজার কে, এটা আমাদের বুঝতে হবে। সিজার হলো গিয়া ইতিহাসের প্রথম ফ্যাসিস্ট ধরা যায়। সিজার কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিজম কায়েম করেছিল। 600 বছরের যে গণতন্ত্র, রোমান গণতন্ত্র, সেটাকে ধ্বংস করে এক ব্যক্তি সিজারের উপরে। সিজার কিন্তু অত্যন্ত রণকৌশলী ছিলেন। তিনি রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, রোমান গণতন্ত্রকে রোমান সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন। এটা একটা খারাপ দিক। ব্রিটেন একাধারে ছিল গণতন্ত্র এবং সাম্রাজ্যবাদ। ব্রিটেন কিন্তু গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদ করলেও নিজের গণতন্ত্রকে সে কখনো ধ্বংস করেনি। কিন্তু এখানেই সিজারের সাথে ব্রিটিশ গণতন্ত্রের পার্থক্য। সিজার যখন গোটা পৃথিবীতে রোমান সাম্রাজ্যটাকে ছড়িয়ে দিলেন, তার আগেও রোমান সাম্রাজ্য ছিল, কিন্তু সেটা গণতান্ত্রিক ছিল। কিন্তু সিজার যখন গোটা পৃথিবীতে রোমান সাম্রাজ্য ছাড়িয়ে দিলেন, তখন কিন্তু সিজার এই নাম কি বলে নিজের আভ্যন্তরীণ গণতন্ত্রকে হত্যা করলেন। ফলে নিজেও তিনি খুন হয়ে গেলেন এই ব্রুটাসের হাতেই। ব্রুটাস এবং অন্যান্য সিনেটররা যখন হত্যা করেছিল, তখন বলল যে ব্রুটাস তুমিও। কিন্তু এই জিনিসটাকে কিন্তু শেক্সপিয়ার প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে অনেকেই যখন এই হিংসাবশত সিজারের বিরুদ্ধে গিয়েছিলেন, এই ব্রুটাস গিয়েছিলেন পিওর গণতন্ত্রের স্বার্থে। তাই গণতন্ত্র জিনিসটাকে আমাদের টিকায় রাখতে হবে। সেই গণতন্ত্রকে টিকায় রাখতে গেলে কালচারাল ফ্যাসিবাদ, যে সিজারকে আমাদের পরিত্যাগ করতে হবে, সিজারকে ঘৃণা করতে হবে। এবং ইটালিতে যে ফ্যাসিবাদ ফেরত আসলো, তার কারণ হলো ইটালিতে কিন্তু সিজারকে পছন্দ করা হতো। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইটালিতে আধুনিক পৃথিবীতে প্রথম ফ্যাসিবাদ আসে ইটালিতে, এবং সেটা 22 বছর টিকে। 1922 থেকে 1944 সাল পর্যন্ত ইটালিতে ফ্যাসিবাদ কায়েম ছিল। তাহলে এই জিনিসটা আমাদেরকে, এবং এই ইটালির ফ্যাসিবাদকে দেখে কিন্তু জার্মানিতেও ফ্যাসিবাদ চলে আসে, যেটা নাৎসিবাদ নাম নেয়। এবং তার প্রায় 11 বছর পরে 1933 সালে এই জার্মানিতে ফ্যাসিবাদ কায়েম হয়। সেটা হলো কি নাম কি বলে 1933 সালে। কিন্তু তার আগে আরেকটা রূপান্তরিত ফ্যাসিবাদ আমরা বলতে পারি, সেটা আপনারা দেখতে পারবেন সেই রাশিয়ার চিঠিতেই। রাশিয়ার চিঠিতে 13 পৃষ্ঠা বা 88 পৃষ্ঠাতে রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট করেছেন বিষয়গুলা, যে এই ফ্যাসিবাদটা রাশিয়ায় যে একজন টোটালিটেরিয়ান রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রটা যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, সেখানে সমালোচনাকে তারা জায়গা দিচ্ছে না। ফলে একসময় কিছুকালের জন্য রাশিয়া টিকে থাকলেও একসময় সেখানে তাদের অর্থনীতি ধসে পড়বে, সেখানে তাদের নাম কি বলে জনগণ এটা বিদ্রোহ করে বসবে। কিন্তু 70 বছর পরে 1990 সালে রাশিয়ার পতন হয়ে যায়। রাশিয়া যে শুধু ফ্যাসিবাদেই ছিল না, সাম্রাজ্যবাদেই ছিল, এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে রাশিয়ার পতনের সাথে সাথে পূর্ব ইউরোপের সমস্ত দেশগুলোও পতিত হয়। তাহলে এখানে আমাদের রাশিয়া ও আমেরিকার মধ্যে যে পার্থক্য, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রচণ্ড একটা পার্থক্য আছে। আমেরিকা যখন ভিয়েতনামে ভুল করেছিল, কিন্তু রাশিয়া
আমেরিকার পতনের আগেই ভিয়েতনাম থেকে তাদের সমস্ত সৈন্য নির্বাচনের মাধ্যমে তাদের সরকার পতিত হয়, যারা ভিয়েতনামে এই দখলদারিত্ব বজায় রাখছিল, এবং পরবর্তী সরকার এসে রাশিয়া থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেয়। তো এটা একটা গণতন্ত্রের বিউটি বা খুবিয়া। তাহলে এর কিন্তু রাশিয়ার যে বিউটি, রাশিয়া কিন্তু বিউটি ছিল না। রাশিয়া কিন্তু তো মানে যখন অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়লো, তখনই কেবলমাত্র তারা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলো। তো কাজেই রাশিয়ার কিন্তু সেই সমালোচনামূলক অবস্থান ছিল না, যে অবস্থান ছিল ইসের নাম কি বলে, এই অবস্থানটা ছিল হলো কি আমেরিকার। তা আমেরিকা গণতন্ত্র ছিল, তা আমেরিকায় জার্মান দর্শন প্রচলিত ছিল, কিন্তু রাশিয়ায় জার্মান দর্শন সেভাবে বিকাশ লাভ করেনি। রাশিয়ায় ছিল কমিউনিজম, এবং কমিউনিজম চলে যাওয়ার পরে রাশিয়ায় এখন পুটিনের, আগে ইয়েলসিনের ফ্যাসিবাদ ছিল, এখন পুটিনের ফ্যাসিবাদ। পুটিন যে এত বছর ধরে আছে, তারা সে ভোটের পর ভোট পেয়ে যায়, কারণ তাদের ভোটটা সুষ্ঠু হয় না, রাশিয়ার ভোটটা সুষ্ঠু হয় না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। রাশিয়া হলো গিয়ে একটা স্বৈরাচারী রাষ্ট্র। তা রাশিয়ার স্বৈরাচারী রাষ্ট্রকে আমাদের যদি করতে হয়, তাহলে কিন্তু রাশিয়ার চিঠিতে কিন্তু ইকবাল যেভাবে করেছিলেন, রাশিয়া ভ্রমণ করে এসে বার্ট্রান্ড রাসেল, মানে রাশিয়ার সম্বন্ধে বার্ট্রান্ড রাসেলের মনোভাবটা হলো কি, যে টোটালিটারিয়ান রাষ্ট্রকে বার্ট্রান্ড রাসেল মোটেই প্রশংসা করেননি। তিনি বলেছিলেন যে এই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। তো এটা 70 বছর পর ঠিকই ধ্বংস হয়ে যায়, তা এই 1990 সালে। তো বার্ট্রান্ড রাসেল অনেক বছর 98 বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি দেখে যেতে পারেননি, কারণ তিনি 1972 সালে তার জন্ম। 1872 সালে বার্ট্রান্ড রাসেলের জন্ম, 1970 সালে তার মৃত্যু। তাহলে এই 98 বছরের মধ্যে রাশিয়ার পতন হয়নি, কিন্তু তার মৃত্যুর প্রায় 18 বছর পরে রাশিয়ার ঠিকই পতন হয়ে যায়। তো কিন্তু তারপরেও কিন্তু রাশিয়াতে কমিউনিজম কায়েম হওয়ার পরে কিন্তু রাশিয়াতে গণতন্ত্র আসেনি। রাশিয়ায় একটা স্বৈরতন্ত্র চলে আসছে, পুটিনের স্বৈরতন্ত্র। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই রাশিয়া সম্বন্ধে যে পজিটিভ কথাগুলো বলেছেন বা রবীন্দ্রনাথ বলেছেন, সেই পজিটিভ কথাগুলো কিন্তু বলেননি। রাশিয়ার চিঠির শুরুই হয়েছে সমগ্র রাশিয়া জেগে উঠিয়াছে। তিনি রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক উন্নয়ন এবং নাম কি বলে স্কুলগুলার বিস্তার, এইসব জিনিসগুলার কথা বলেছেন। কিন্তু তিনি জাপানের কথা আনলে ঘুণাক্ষরও জার্মানির কথা আনেননি। জার্মানি যে প্রচণ্ড ডেভেলপড হলো এই শিক্ষা দীক্ষায়, এইসব প্রসঙ্গে যে জার্মানি কথাটা আনা উচিত ছিল, কিন্তু রবীন্দ্রনাথের বারবার ভয় ছিল যে জার্মান দর্শন হয়তো বাংলায় চলে আসবে, কারণ জার্মান দর্শনের কিছু ভক্ত ইতিমধ্যেই গজে উঠেছিল, যারা ইকবাল ভক্ত ছিলেন, বিশেষ করে ফররুখ আহমেদ থেকে শুরু করে কায়কোবাদ থেকে শুরু করে মানে এই বেগম রোকেয়া, সবার উপরেই নজরুল, সবার উপরেই কিন্তু ইকবালের প্রভাব ছিল, আর ইকবাল জার্মান দর্শনের প্রচণ্ড ভক্ত ছিলেন। কিন্তু জার্মানির কথা রাশিয়ার চিঠিতে জার্মানি কিন্তু মানে অত্যন্ত ব্যাকওয়ার্ড ছিল, ঠিক আছে। ফ্রান্স এবং ইউরোপের যে কোনো দেশের তুলনায় 50 বছর আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল। কোথায়? সেটা হলো গিয়া ইংল্যান্ডে। তো এবং তারপরে ইংল্যান্ডের পরেই পেস বা গতিকে ধরে নিল 3টা দেশ। একটা হলো গিয়ে ফ্রান্স, একটা হলো জার্মানি, আর একটা হলো গিয়ে আমেরিকা। তাহলে এই 3টা দেশ কিন্তু, আর আমেরিকাতে হয়েছিল কি, ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মান দর্শনের একটা কাড়াকাড়ি শুরু হয়েছিল, এবং এর মধ্যে জার্মান দর্শন বিজয় লাভ করে। ফলে আমেরিকাতে সবচেয়ে দ্রুত তারা উন্নতি লাভ করলো, এবং দেখা গেল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে আমেরিকায় বিশ্বের নেতৃত্ব চলে আসলো। আগে বিশ্বের নেতৃত্ব ছিল ইংল্যান্ডের, এবং তার আগে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে একটা কন্টেস্ট চলতেছিল যে বিশ্বের নেতৃত্বে কার হেজিমনি চলবে, সেটা ইংল্যান্ডের চলবে না জার্মানি চলবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে দেখা গেল যে আমেরিকা আইসা ব্রিটেন ফ্রান্সের সাথে জার্মানির যে যুদ্ধ, এইটাকে নিষ্পত্তি করে দিল। কিন্তু জার্মানির উপর প্রচণ্ডভাবেই অন্যায় চাপিয়ে দিল ব্রিটেন এবং ফ্রান্স। কিন্তু তখন আমেরিকার পার্লামেন্ট তখন একটা আইন পাশ করলো 1930 সালের দিকে, যে ইউরোপে যদি জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স দখলও করে নেয়, তারপরে আর আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে না। কাজেই এই যে হেজিমনিতে, এই প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে 1917 সালে তখন রাশিয়ার হয়েছিল, রাশিয়ার নাম কি বলে, রাশিয়াতে কমিউনিজম কায়েম হয়েছিল, এবং কমিউনিজমের বিরুদ্ধে এই ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা চেষ্টা করতে থাকে যে এই বিশেষ করে আমেরিকা যে কমিউনিজমটা যাতে পতন হয়। কিন্তু এই সময় তিনি 1822 সালের দিকে তিনি বার্ট্রান্ড রাসেল তিনি কোথায় গেলেন, গেলেন। আসলে আমরা 3জন, মানে বার্ট্রান্ড রাসেল ছিলেন প্রায় লিডার অবস্থায় ছিলেন ইংল্যান্ডের, জ্ঞান গবেষণার টপ। চার্চিলও এরকম জ্ঞান গবেষণার টপ ছিলেন। তারপরে নাম কি বলে, এই যে
মর্লিমেন্টো যে জন মর্লে, এই মর্লেও কিন্তু খুব জ্ঞানীগুণী ছিলেন। ইংল্যান্ডে অনেক জ্ঞানীগুলি ছিলেন, তাদের মধ্যে বার্ট্রান্ড রাসেল অত্যন্ত নাম করা। তার মধ্যে আবার এই পাকিস্তানের যে আইডিয়াল ছিলেন, পাকিস্তান যে প্রতিষ্ঠার পিছনে যার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হলেন গিয়া পাকিস্তানের সবচেয়ে বেশি নাম করা ছিলেন, সেটা হলো গিয়া এর নাম হলো গিয়া পাকিস্তানের যে সবচেয়ে বেশি নাম করা ছিলেন, এর নাম হলো গিয়া পাকিস্তানের সবচেয়ে নাম করা লোক, যে পাকিস্তান প্রতিষ্ঠার তিনি 9 বছর আগেই মারা যান। তিনি হলেন গিয়া আল্লামা ইকবাল। তো ইকবালও কিন্তু কমিউনিজম সম্বন্ধে একটা ডেফিনিট স্ট্যান্স নিয়েছিলেন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে তিনি প্রশংসা করছিলেন রাশিয়ার চিঠিতে, এবং আমরা দেখব পরবর্তীতে যে বাংলাদেশের যে বুদ্ধিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি ইসলাম ঘেঁষা বলা যায়, বামপন্থী ইসলাম ঘেঁষা, তিনি বদরুদ্দিন উমর। কিন্তু তিনি একটা বই তিনি লিখেছিলেন, বইটার নাম হলো স্টালিন প্রসঙ্গে। তো স্টালিন প্রসঙ্গে তিনি স্টালিনের ভূয়সী প্রশংসা করেছেন এই বদরুদ্দিন ওমর, এবং তিনি বদরুদ্দিন ওমর রাশিয়ার চিঠি এই বেশ কয়েকটা অধ্যায় পর্যন্ত তুলে দিয়েছেন এই বইটাতে স্টালিন প্রসঙ্গে। কারণ এই রাশিয়াতে তিনি গিয়েছিলেন, বার্ট্রান্ড রাসেল তিনি হলেন গিয়া লেনিনের আমলে, আর গিয়েছিলেন, আর এই ইকবাল কখনোই রাশিয়াতে যাননি। আর ইকবাল কিন্তু তার এই যে বইটার নাম কি বলে, ইবলিস কি মজলিসে শুরা, এখানে কিন্তু তিনি বারবার বলেছেন যে এই ইবলিসকে এই মার্কস নামক ইহুদির এই সিস্টেমকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ওইটাও এক ধরনের ইবলিসি নিজাম, ইবলিসের যে কারণ এখানে মানে গণতন্ত্র ছিল না, পাওয়ারের মাথা উঁচু ফিলসফি ছিল না, যেটাকে আমরা প্লেটোবাদ বলি, সেই প্লেটোবাদই কিন্তু রূপান্তরিত হয়ে এই রাশিয়াতে কায়েম হয়েছিল। তো এই জন্যই বার্ট্রান্ড রাসেল যখন বলেছিলেন যে এই কমিউনিজম হলো, এই রাশিয়ার কমিউনিজম হলো নতুন প্লেটোবাদ, তখন বার্ট্রান্ড রাসেল বলছে যে কমিউনিস্টরা বেশি আহত হয়েছিলেন না প্লেটোবাদের বেশি আহত হয়েছিলেন, আমি বলতে পারি না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু বারবারই বলতেছিলেন যে এই রাশিয়ার জনগণ জাগিয়ে উঠিয়েছে, এই যে জনগণ নিচের স্তরের জনগণ ত্যাগ স্বীকার করে উপর স্তরের জনগণের বই পড়ার জন্য, সেইটাকে তিনি বলছিলেন যে এটাকে আমি মেনেছিলাম শাশ্বত ধ্রুব, কিন্তু দেখা গেল যে রাশিয়ার নিচু শ্রেণীর মানুষকে জেগে উঠেছে। তাই এই জিনিসটা কিন্তু আসলে যখন আমরা ইসের দিকে যাই, এই বার্ট্রান্ড রাসেল যখন রাশিয়া গেলেন, তিনি তখন বললেন যে আমি যখন ইসে গেলাম, ইসের রুমে গেলাম, তো দেখছি টেবিলে তিনি বসে আছেন, টেবিলটা কাঠের, তার চেয়ারটা কোনো গদি নাই। লেনিন কিন্তু বিলাস বেসন পছন্দ করতেন না, কিন্তু যখন তিনি এই নাভে নদীর তীরে কৃষকদের মাঝে গেলেন, যারা ওই নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল, সেই সাধারণ মানুষদের মধ্যে তিনি এত হতাশা দেখলেন, তাদের মধ্যে কোনো পেপার পত্রিকা পাবলিশের অধিকার নাই, বেসরকারি পেপার পত্রিকা, বেসরকারি স্কুল নাই, সব কিছু সরকারি হয়ে গেছে, একটা টোটালিটেরিয়ান স্টেট হয়েছে, এবং এই মানুষগুলোর মধ্যে এত হতাশা, তিনি বললেন যে আমি গরু ছাগলের মধ্যে বসবাস করতে পারি, কিন্তু গরিবের এই দরিদ্রদের মধ্যে বসবাস করতে পারি না। তা কাজে এখানে দেখতে পারি যে বার্ট্রান্ড রাসেলের সাথে বার্ট্রান্ড রাসেল লেনিনের মতো লোকেরও নিন্দা করছেন। লেনিন কিন্তু অত শয়তান লোক ছিলেন না স্টালিনের মতো, কিন্তু স্টালিন কিন্তু প্রচণ্ড শয়তান লোক ছিলেন। তিনি বিরোধীদের ধরে ধরে ফাঁসি দিতেন, জেলে দিতেন, এবং অনেক লোককে সেই স্টালিন কিন্তু অনেক লোককে ফাঁসি দেওয়া সত্ত্বেও সেই স্টালিনের প্রশংসা করছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার পথের দাবিতে বলতেছেন যে আমি যদিও কমিউনিজমকে সমর্থন করি না, কিন্তু এই স্বাধীনতার প্রয়োজনে আমাদের এখন কমিউনিজমকে বরণ করে নিতে হবে। তো এই জিনিসটা যে সাময়িক নিজাম হলো, কিন্তু আমরা দেখব যে শরৎচন্দ্র কিন্তু তার ওই যে শিক্ষার বিরোধে বলতেছেন যে আমরা ব্রিটিশদের কাছে দয়া দাক্ষিণ্য করে কিছু চাকরি পেয়েছিলাম, হয়তো আমাদের সন্তানরাও পাইয়া যাবে। এই দয়া দাক্ষিণ্যকেই কিন্তু ইকবাল প্রচণ্ডভাবে ঘৃণা করতেন। ইকবাল বারবার বলছেন যে এই বকশিস ফকিরের কথা তিনি বারবার ইকবাল প্রচার করতেন, এবং তিনি বলতেন যে এই যে এই ফকিরিকে যদি আত্মস্থ না করা হয়, তাহলে কিন্তু মুসলমানরা হারানো সাম্রাজ্য ফিরে পাবে না। তো এই ফকিরির ব্যাপারে তিনি বলতেন যে এই গদাই মে वो अल्लाह वाले थे गयूर इतने कि গদাই কি ডারসে মুন্নাম কো বকশিস কা না থা ইয়ারা। তাহলে এই যে এই বকশিসের দিকে তারা সাহস পেত না যারা ধনী, কারণ এই দারিদ্র অবস্থার মধ্যেও যে এই দরিদ্র ফকিরদের মধ্যে এতটা আত্মসম্মান ভরে দিয়েছিলেন যে তারা পরিশ্রম করে নেবে, তোমার এই বকশিস বা ভিক্ষা নেওয়ার কোনো দরকার নাই তার। তাহলে এই যে ফকিরের মধ্যেও তিনি পরিশ্রমের কথা বলতেছেন, কে বলতেছেন? আল্লামা ইকবাল। তাহলে এই আল্লামা ইকবাল কিন্তু ওই শরৎচন্দ্রের এই ভিক্ষাবৃত্তিকে তিনি পছন্দ করেননি। আর এই যে নাম কি বলে, এই রবীন্দ্রনাথ যে স্বৈরতন্ত্রের প্রশংসা করছিলেন, যদিও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কিছু কথাবার্তাও তিনি বলেছেন, এবং তিনি রাশিয়ার প্রশংসা করছিলেন যে
তুর্কমেনিস্তান, আজারবাইজান এইসব জায়গায় কিন্তু রাশিয়ানরা যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, কিন্তু ব্রিটিশরা কিন্তু তুর্কমেনিস্তান, আজারবাইজান এইসব জায়গায় যে ব্রিটিশরা যে অত্যাচারগুলো করতেছে, ব্রিটিশরা না তো এই রাশিয়ানরা, সেগুলো কিন্তু ব্যাপকভাবে তুলে ধরেছিলেন ব্রিটিশরা। তো কাজেই এই জিনিসগুলো কিন্তু আসলে ব্রিটিশরাই ঠিক বলতেছিল, কারণ এই পরবর্তীতে আমরা দেখলাম যে রাশিয়া যে ভেঙে গেল, তারপরেও কিন্তু রাশিয়াতে গণতন্ত্র কায়েম হয়নি, এই কাজাকিস্তান বা এইসব দেশে কিন্তু গণতন্ত্র কায়েম হয়নি। তাহলে এই যে 70 বছরে তারা কী শেখাইলো? গণতন্ত্র তো তারা শেখায়নি, মানুষের মাথা উঁচু করে দাঁড়ানো তো শেখায়নি। তাইলে তো কমিউনিজম ভেঙে যাওয়ার পরেও কিন্তু কমিউনিস্ট যে মাথা উঁচু করার যে ফিলোসফি দিত, যেটা প্লেটোর বিপরীত, কিন্তু প্লেটো কী করেছে, সব জায়গায় মানে একটা চরম নিয়ন্ত্রিত, স্টেট নিয়ন্ত্রিত একটা করেছেন, যেখানে শয়তানের কোনো অস্তিত্ব নাই, সেখানে বিরোধের কোনো অস্তিত্ব নাই, সেখানে এই ভালো মন্দের লড়াই নাই। তো সেখানে কি হবে, সমস্ত কিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। তো এই প্লেটোবাদী রাষ্ট্রটাই কায়েম হয়েছিল কোথায়? এই আপনার পড়ে দেখতে পারেন বার্ট্রান্ড রাসেলের কিন্তু থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ বলশেভিজম একটা গোটা বই আছে, যে রাশিয়ার থিওরিতে কী ভুল আছে, রাশিয়ার প্র্যাকটিসে, বলশেভিজমের প্র্যাকটিসে কী ভুল আছে, সেই সমস্তের উপরে বিস্তারিত লিখেছেন বার্ট্রান্ড রাসেল। তো কাজেই এই থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ বলশেভিজম এটা রাশিয়া দেখে এসে তিনি বার্ট্রান্ড রাসেল যে কথাগুলো বললেন, সেইগুলো কিন্তু এই রাশিয়ার চিঠির সম্পূর্ণ বিপরীত, এটা আমাদের বুঝতে হবে। এবং রাশিয়ার চিঠিকেই যে তিনি মানতেছেন ধ্রুব হিসাবে, কে আমাদের এই ধ্রুপদী রাইটার, মানে বামপন্থী হয়েও তিনি অনেকেই ইসলাম ঘেঁষা, তিনি হলেন বদরুদ্দিন ওমর। তিনি কিন্তু স্টালিন প্রসঙ্গে বইটার প্রথম কয়েকটা অধ্যায় কিন্তু রাশিয়ার চিঠিতে আছে। তো এই রাশিয়ার প্রশংসা বা শরৎচন্দ্রের সাময়িকভাবে রাশিয়াকে মেনে নেওয়া, এই ধরনের যে এই বেহুলার যে এই সাপের জন্য যে ইটাকে নাম কি বলে, ছিদ্র রেখেছিল এই শ্বাস নেওয়ার জন্য, ওই ছিদ্রতেই কিন্তু সাপ প্রবেশ করেছিল বেহুলাকে। তো আমাদের এই গণতন্ত্রকে কিন্তু এই শরৎ রবীন্দ্র যে কালচার, এটাই কিন্তু ফ্যাসিবাদী সংস্কৃতিতে ঢুকেছিল। এবং কিন্তু ইকবাল এবং উত্তর ভারত আর যা বার্ট্রান্ড রাসেলের যে ইংল্যান্ড, তারা কিন্তু রাশিয়ার এই স্টালিনকে পছন্দ করেনি, তারা লেনিনকে পছন্দ করেনি। ইভেন বার্ট্রান্ড রাসেল তো এতটাই খেপে গিয়েছিলেন এই স্টালিনিজমের বিরুদ্ধে, যে যখন বার্ট্রান্ড রাসেল একটা চিঠি লিখেছিলেন যে পত্রিকা দেওয়ার জন্য, বা যে আমেরিকার উচিত এই শুধু জাপানে বোমা ফেলা না, মস্কোতেও বোমা ফেলা, যে অ্যাটম বোমা ফেলে ওখানে গণতন্ত্র কায়েম করে দেওয়া। কিন্তু পরবর্তীতে তিনি যখন রাশিয়াও যখন অ্যাটম বোমার ফর্মুলা করে ফেললো, তখন তিনি বাকি জীবন তিনি শান্তি বিশ্ব শান্তির কথাই বললেন। এবং শান্তির ফলে হয়েছে কি, কেউ আর অ্যাটম বোমা ফেলেনি, কাজে বার্ট্রান্ড রাসেল সেক্ষেত্রে সফল। এবং রাশিয়ার অর্থনীতি কলাপস করার পরে নিজেই কলাপস হয়ে যায়। কিন্তু এটা মানে রাশিয়া আর আমেরিকা, তারা কিন্তু অ্যাটম বোমা নিয়ে, সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা অ্যাটম বোমা নিয়ে প্রস্তুত হয়েছিল, যে কে কাকে কখন অ্যাটম বোমা কে আগে মারতে পারে। যে এই ধরনের জন্য যে অ্যাটম বোমার সাইরেন পেলেই পরেই আমেরিকার বিমান এবং রাশিয়ার বিমানরা অ্যাটম বোমা নিয়ে রেডি হয়েছিল, যে ওই ওয়াশিংটন ডিসি বা মস্কোতে কে আগে বোমা ফেলতে পারে। তো এই জিনিসটা কিন্তু রাশিয়া এই বিরুদ্ধে সংশয়বাদ প্রচার করেছিলেন কে, বার্ট্রান্ড রাসেল, এবং যুদ্ধবাদ বিরোধী মতবাদ প্রচার করেছিলেন বার্ট্রান্ড রাসেল। কাজে বার্ট্রান্ড রাসেলকে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, যেটা বাংলাদেশের যে বুদ্ধিজীবী, সেটা হলো গিয়ে আবুল ফজল থেকে শুরু করে এই যে আরেকজন বুদ্ধিজীবী হলো গিয়ে বদরুদ্দিন ওমর, তারা কিন্তু জার্মান দর্শনের গোড়াকাঠটা তাদের পড়াই নাই, তারা বুঝেই নাই। ফলে দেখা যাবে যে শেখ মুজিবকে সমর্থন করেছিলেন এই নাম কি বলে, শেখ মুজিব বাকশাল যে করছিলেন, তার আগ পর্যন্ত খুবই সম্মান করছিলেন আবুল ফজলকে। তা আবুল ফজল হলেন গিয়া ওই যারা এই শেষ যে 1931 সালে যে শিক্ষাপত্রিকা পাবলিশ হয়েছে, তার সম্পাদক ছিলেন আবুল ফজল। তো আবুল ফজল এই শিক্ষাপত্রিকার মেইন যে 5টা বাড়ি ছিল, 27, 28, 29, 30, 31, এই 5 বছর 65টা প্রবন্ধ প্রকাশ হয়েছিল শিক্ষাপত্রিকার। তো এখানে সবচেয়ে দীর্ঘজীবী ছিলেন বোধহয় যে যারা, আবুল হোসেন তো সবার আগে মারা যান 1938 সালে, তারপরে এই মোতারা হোসেন চৌধুরী, কাজী মোতার হোসেন, তারপরে এই নাম কি বলে, এই যারা শিক্ষাগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন তারা বেশিরভাগই মারা যান, কিন্তু একজনই বেঁচে ছিলেন শিক্ষাগোষ্ঠীর সাথে, তিনি হলেন গিয়া আবুল ফজল। তো এই আবুল ফজল কিন্তু 6 দফাকেও উস্কানি দিয়েছেন বিভিন্নভাবে, এবং 6 দফার পরে যে শেখ মুজিবের 6 দফা হয়তো ভালোই ছিল, কিন্তু 6 দফার পরে যে এই 1974 সালে যখন জন্মদিন হয়, তখন জন্মদিনের প্রধান অতিথি করেছিল সে আবুল ফজলকে। এবং আবুল ফজলকে এই নাম কি বলে সভাপতি করে
হয়েছিল, এই যে নাম কি বলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর করা হয়েছিল, এবং তিনি কখনো মন্ত্রী হইতে রাজি হননি। তাকে মন্ত্রীও করতে চেয়েছিলেন শেখ মুজিব, এবং বাকশালের শেখ মুজিব মরার আগ পর্যন্ত তিনি ওকে এইখান থেকে তিনি পদ